নেটওয়ার্ক সমস্যার জন্য একটু আমাদের লাইফটা একটু সমস্যা হয়েছিল, আন্তরিকভাবে দুঃখিত। আমরা বাদশাহ শব্দের অর্থ ছিলাম। আমি আবার শুরু করছি, তোমরা সবাই একটু আবার খাতা নিয়ে বসো। নিশ্চয়ই তোমরা এতক্ষণ ক্লাসটা দেখছিলে। দেখো, যারা এখনো খাতা খুলো নাই তারা সবাই খাতা নিয়ে বসো। দেখো, আমি বাদশাহ তোমাদেরকে মাত্র বলেছি শাহনশাহ শব্দের অর্থ বাদশাহ। শাহনশাহ শব্দের অর্থ বাদশাহ। লিখে নাও খাতায়, কারণ লিখে না থাকলে তোমার জন্য পড়াটা গোছানো থাকবে। প্রতিটি ক্লাসে আমরা সব শিক্ষকরা চেষ্টা করছি তোমাদের অধ্যায় ভিত্তিক, যেমন আমার বাংলা গদ্য পদ্য, চেষ্টা করছি তোমাদের গুছিয়ে দেওয়ার জন্য। তোমরা যদি লিখে ফেলো, জাস্ট ওটা অনুসরণ করে পড়লে কিন্তু কি তোমাদের পড়াটার আর কোনো অসুবিধা হবে না লেখাপড়ার। পঞ্চম শ্রেণীর জন্য তোমাদের এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি সময়, একটি মুহূর্ত হেলায় কাটানো যাবে না, ঠিক আছে? দেখো, প্রক্ষালন। প্রক্ষালন শব্দের অর্থ ধোয়া। প্রক্ষালন শব্দের অর্থ ধোয়া। এই প্রক্ষালন আমরা কিন্তু দেখেছি যে প্রক্ষালন মৌলভী শিক্ষক নিজেই করছিলেন বলে কি বাদশাহ আলমগীর কি তার মনে ব্যথা পেয়েছিল, যার জন্য কি তার ছেলে কেন এই প্রক্ষালন করে দিল না তার শিক্ষকের, তাই না? সেই শব্দটি প্রক্ষালন কি হবে? ধোয়া। তারপরে দেখো কুর্নিশ। কুর্নিশ, কুর্নিশ শব্দের অর্থটি বলার আগে তোমাদেরকে একটা মজার বিষয় বলি। তোমরা কিন্তু কি সবাই কম বেশি কার্টুন দেখো, দেখো না? দেখে কিন্তু। তেমনি একটি কার্টুন আছে আমরা দেখি, সবাই দেখি প্রায়, গোপাল ভাঁড়। সেখানে কি করে, যখন রাজা আসে সবাই কি মাথা নত করে এভাবে অভিবাদন করে না? এইটারই কিন্তু একটা নাম আছে, কুর্নিশ। এটার অন্য একটি শব্দ হচ্ছে কুর্নিশ। তাহলে আমরা কি আজকে থেকে কিন্তু আমাদের কুর্নিশ শব্দটি আমরা কখনো আর ভুলবো না। মাথা নত করে অভিবাদন করা। রাজা বাদশারা যখন আসে তখন কি করে, মাথা নত করে অভিবাদন করে না? আমরা দেখি না কার্টুন গুলোতে? আমরা কিন্তু জানি। অর্থাৎ কুর্নিশ হচ্ছে মাথা নত করে অভিবাদন করা। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দের অর্থ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পাঠ্য বই থেকে যে শব্দগুলো আছে সেগুলো তো বলে দিলাম, এগুলো পাঠ্য বইয়ে আছে। বলে দেওয়ার মানে হচ্ছে তুমি একটি খাতায় থাকবে, খাতার মধ্যে সুন্দরভাবে লিখে রাখবে, পরে তুমি চাইলেই সেখান থেকে চট করে পড়ে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? এছাড়াও অতিরিক্ত শব্দের অর্থ আমাদের সব সময় পড়তে হবে, যার কোনো বিকল্প নেই। শব্দের অর্থ একজন শিক্ষার্থী তার শব্দ ভান্ডার, অর্থাৎ শব্দ সে যত বেশি পড়বে তার তত ভান্ডার কি হবে? বৃদ্ধি। এর ফলে কি সব পরীক্ষায় তো পারবেই, পাশাপাশি খুব চমৎকার ভাবে শব্দ চয়ন করে কথাও বলতে পারবে, তাই না? তো দেখো, আজকে বোর্ডে লিখে রেখেছি অতিরিক্ত কিছু শব্দের মর্যাদা। মর্যাদা শব্দের অর্থ সম্মান। মর্যাদা তোমরা সবাই জানো, কিন্তু মর্যাদা শব্দের অর্থ কি? সম্মান। একটু লিখে নাও। তারপরে আছে স্বয়ং। স্বয়ং শব্দের অর্থ আপনি বা নিজে। স্বয়ং শব্দের অর্থ আপনি বা নিজে। একটু খাতায় লিখে নাও সবাই। তারপরে দেখো সৌজন্য। সৌজন্য আমরা বলি না, আমরা কিন্তু প্রায়ই বলি যে ওর সৌজন্যতা বোধ কিন্তু কি চমৎকার, বা সৌজন্যতা বোধ বলতে কিছুই নেই। এই যে সৌজন্য, মাঝে মাঝে অনেকেই বুঝে আবার অনেকেই বুঝে না, হা করে তাকিয়ে থাকে যে কি বলছে। হ্যাঁ দেখো, আজকে কিন্তু আর তোমাদের সেই সমস্যাটা থাকবে না। আমরা কিন্তু জানি সৌজন্যর আরেকটি অর্থ আছে কি? ভদ্রতা। আরেকটি কি? শিষ্টাচার। মনে থাকবে? তারপরে দেখো বল। বল কিন্তু তোমরা সবাই জানো, লিখে ফেলো তো। বল কি হবে? শক্তি বা সামর্থ্য। এরপর আরেকটি আছে স্পর্ধা। স্পর্ধা। দর্প বা দম্ভ। ভাল। ভাল শব্দ বলার আগে একটা বিষয় তোমাদেরকে বলি। দেখো, এখানে কবিতার মধ্যে খুব সুন্দরভাবে কবি কাজী কাদের নওয়াজ শিক্ষকের মধ্য দিয়ে দেখিয়েছেন একটি পংক্তির মধ্য দিয়ে। দেখো, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দিল তার ভালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দিল তার ভালে। অর্থাৎ করে গেলেন যে বাদশাহ আলমগীর দূরে থেকে দেখেছে তার পুত্র আমার পায়ে পানি ঢেলে দিচ্ছেন, আজকে বুঝি কি তার সব বুঝি যায়। এই যে ভাল,
কপাল, তার চিন্তার রেখাটা কি কপালে দেখা দিল। তোমরা কি বুঝতে পারছো? আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে মনে রাখার জন্য, অর্থাৎ মুখস্থ নয়, তোমাকে প্রতিটি বিষয় খুব ভালোভাবে আগে বুঝতে হবে। এখন বলতে পারো ম্যাডাম শব্দের অর্থ কি বুঝবো, হ্যাঁ এটাও বোঝার আছে। তুমি যদি বুঝে মনে করে রাখো মাথায়, তুমি কি সব সময় লিখতে পারবে। তোমাকে বুঝতে হবে আগে, তারপরে কি তোমার কয়েকবার সেটাকে পড়তে হবে, পড়লে আত্মস্থ হয়ে যাবে, পরে তোমার মাথায় এমনিতেই কি তা রয়ে যাবে, পরীক্ষায় আসবে আর কি লিখে যাবে পরপর, নাকি? তো আসো আমরা শব্দের অর্থগুলো জানলাম। পাঠ্য বই ছাড়াও কিছু অনেক শব্দের অর্থ আমরা দেখেছি। দেখো আলোচ্য বিষয়ে আমি লিখে রেখেছি যে শিক্ষাগুরুর মর্যাদা, কবিতাটি ইতিমধ্যে আমরা পাঠ করেছি। সেখান থেকে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটির মধ্য দিয়ে কি কি বিষয় চলে এসেছে তাও দেখিয়েছি, শব্দের অর্থ দেখিয়েছি। এখন মূল যে বিষয় আমরা দেখব তা কি প্রশ্নোত্তর। মূল বিষয় কি দেখবো আমরা? প্রশ্নোত্তর। তো দেখো আগে তোমাদেরকে একটি প্রশ্ন করি, আমি তো বলবো অবশ্যই বলবো, আগে তোমাদেরকে একটি প্রশ্ন করি। তোমরা সবাই তৈরি আছো? তাহলে বলো তো, বড় ব্যথা পাই মনে, এই পংক্তিটি কে বলেছেন? কে বলেছেন পংক্তিটি? বাদশাহ আলমগীর। এবং কেন বলেছেন আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবার বলেছি, তোমরাও কিন্তু কি তা ধরতে পেরেছ। কেন বলেছিল? যে তার ছেলে কেন নিজ হাতে কি সেই প্রক্ষালন করে দিলেন না, শিক্ষক কেন নিজের হাত দিয়ে প্রক্ষালন করছিলেন, তাই না? এছাড়াও আরেকটি আছে, আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। বলতো এটিকে বলেছেন এই পংক্তিটি? শিক্ষক, মৌলভী শিক্ষক। কেন বলেছিলেন? বাদশাহ আলমগীরের মহানুভবতা, উদারতা, নৈতিকতা বোধ, মূল্যবোধ দেখে কি শিক্ষক কি একদম কি হয়ে গিয়েছিল? অবাক হয়ে গিয়েছিল, এবং গর্বে কি তার মাথা উঁচু হয়ে গিয়েছিল। এই জন্য কিন্তু শিক্ষক খুব সুন্দরভাবে চমৎকার একটি লাইন কিন্তু বলেছেন বাদশাহ আলমগীরকে। শেষে বলেন যে সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। বুঝতে পারছো? তো আসো আমরা আজকে প্রশ্ন তো আমরা মূল ভাব দেখবো একটু পরে, আগে কিছু প্রশ্ন সম্পর্কে কথা বলে নিই। তো কবিতা থেকে তোমরা জানো কিভাবে প্রশ্ন হয়ে থাকে। আমি আমার বিগত যে ক্লাসগুলোতে যখন কবিতার ক্লাস ছিল আমি চেষ্টা করেছি তোমাদেরকে বলার জন্য, তা আজকে আবারও বলে রাখছি। কবিতা অংশ থেকে প্রশ্ন হবে, অর্থাৎ শিক্ষাগুরুর মর্যাদা যে কবিতাটি তোমাদেরকে আমি পাঠ করে শুনিয়েছি, তোমাদের পুরো কবিতাটি মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, কারণ যে কোনো 6 বা 8 লাইন থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। এখন ওই কবিতা অংশ থেকে তুমি মূল ভাব লিখবে, কিন্তু এছাড়াও তো প্রশ্ন থাকে, থাকে না? দুইটি প্রশ্ন কিন্তু থাকে। প্রথম প্রশ্ন থাকে 2 নাম্বার, সেক্ষেত্রে কবিতার এই যে বললাম না সচেতন ভাবে কবির নাম লিখতে হবে, বারবার কিন্তু বলি। অর্থাৎ 2 নাম্বার প্রশ্নে প্রায় দেখা যায় কবির নাম কি, কবিতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, সেজন্য তোমরা কবিতার নাম, কবির নাম খুব সচেতন ভাবে মনে রাখবে যাতে কোনোভাবে ভুল না হয়। আর এছাড়াও কিন্তু 2 নম্বরের কবিতাংশের নাম, কবির নাম ছাড়াও কিন্তু প্রশ্ন হয়, ছোট 2 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। যদি বলো কেমন হয়ে থাকে, দেখো বই কিন্তু দেয়াই আছে, সবাই বই নিয়ে বসো এবং 83 পৃষ্ঠা খোলো। সবাই বই নিয়ে বসো, আবার 83 পৃষ্ঠায় দেখো প্রশ্ন দেয়া আছে, বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? বলতো, খুব সহজ না এটা? হ্যাঁ, বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? মৌলভী। এছাড়া আরেকটি আছে, একদিন সকালের বাদশাহ কি দেখতে পেলেন? কি দেখতে পেলেন? 2 নম্বর প্রশ্ন হতে পারে না? বাদশাহ কি দেখতে পেলেন? যে তার পুত্র আর শিক্ষক কি করছেন? নিজেই কি করছেন? তার পায়ের অঙ্গুলিগুলি কি ধুয়ে মুছে, তাই না? এটাই কিন্তু দেখছো। তো 2 নম্বরের প্রশ্ন না, তোমাদের এত ডিটেলস বা মানে বিস্তারিত লেখার দরকার নেই, জাস্ট যা চাইবে তুমি 3-4 লাইনে তাই লিখে দিবে, দেখবে পুরো নম্বরটা চলে আসবে। তো দেখো এখানে পরের যে প্রশ্নটি বললাম মূলভাবে যাব, যেহেতু 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আগে বইয়ের প্রশ্নগুলো বলে নেই। বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? আমি কিন্তু আমার ক্লাসের মাঝখানে, অর্থাৎ কবিতা যখন আমি পাঠ করি, পাঠ করার বাদশাকে দেখি শিক্ষক কি ভাবলেন? বাদশাকে দেখি
শিক্ষক ভাবলেন যে তার পুত্র মানে দিল্লির পতির পুত্র তাকে পানি ঢেলে নিচ্ছে মৌলবী শিক্ষক। এটা কি একটা স্পর্ধার কাজ এবং সে যেন একটা হেন অপরাধ করেছে, এটা কে ভেবেছিল? মৌলবী শিক্ষক। আসলে কি তাই? আসলে কিন্তু তা না। শিক্ষকের পরিচয় কি? সে একজন শিক্ষক, এর বাহিরে আর কিছু নয়, সবার উপরে এবং কি সর্ব মর্যাদার অধিকারী। একজন শিক্ষক কি মর্যাদার অধিকারী না? সমাজের কি সবার উপরে। তো দেখো এখানে যেটি বলা হয়েছে শিক্ষক সম্পর্কে আমরা দেখেছি যে তিনি কি ভাবলেন। তিনি ভেবেছিল আজ বুঝি আর তার রক্ষে নেই, যাই বুঝি সব বুঝি আজ যায়। তো শিক্ষকের যে ভাবনাটা হয়েছিল শুধু সেই ভাবনাটাই লিখবে, অতিরিক্ত কিছু লেখার দরকার নেই। এখানে বাচ্চার প্রসঙ্গটা আসবে না। শুধু শিক্ষক কি ভেবেছিলেন, যদি 2 নম্বরের প্রশ্ন হয় এক্ষেত্রে তোমরা তাই করবে, আর যদি 3 নম্বরের প্রশ্ন হয় তখন তোমরা বাদশাহ আলমগীরের কথাটা লিখতে পারো। বুঝতে পারছো কি বলছি? তো দেখো 4 নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে, প্রাণের চেয়েও মান বড়, কথাটি কে বলেছেন? অর্থাৎ প্রাণের চেয়েও মান বড় কথাটি শিক্ষক বলেছিলেন, মৌলবী শিক্ষক বলেছিলেন। ওই একই বিষয় আগেরটা আসবে যে তার পুত্রকে দিয়ে পানি ঢেলে নেওয়ার কারণে স্পর্ধার কাজ হয়েছিল। সবাই ভেবেছিল এতে যদি শিক্ষক নিজেই ভেবেছিলেন আজকে যদি তার সব চলে যাবে, কিন্তু আসলে কিন্তু তা হয়নি। পরে শিক্ষক আবার নিজেকে হঠাৎ করে শিক্ষক নিজেই ভেবে উঠলেন যে না, ভয় করি না, ধারি না, আমার কি বল আছে। বাচ্চা যদি আমাকে কিছু জিজ্ঞেস করে আমি বলবো যে কি আমি শিক্ষক এবং আমার কি প্রাণের চেয়েও কি মান বড়, অর্থাৎ জীবনের থেকেও সম্মানটা অনেক বড়। বুঝতে পারছো? তো দেখো এমনি ভাবে উ এবং চতে যে প্রশ্ন দেয়া আছে, যদি দেখো বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন। বাদশাহ আলমগীর কিন্তু শিক্ষককে তার আমরা দেখেছি কবিতাতে কি করেছেন, কেল্লাতে ডেকে নিয়ে গেলেন, খাস কামরাতে, তাই না? ডেকে নিয়ে গিয়ে কি বললেন যে সৌজন্য কি কিছু শিখে আছে, অর্থাৎ তার পুত্র ভদ্রতা কিছু শিখেছে কিনা। ওই যে বললাম সমাজের কি সবার উপরে স্থান কাদের? শিক্ষকের, মর্যাদার অধিকারী। সেই শিক্ষকের কাছ থেকে যদি শিক্ষার্থী যদি সৌজন্যতা বোধ, আসলে পরিবার আমাদেরকে সৌজন্যতা বোধ, পরিবার তো আমাদের হচ্ছে আমাদের ছোটবেলা বলো বা প্রথম যে শিক্ষা আমরা কার কাছ থেকে শিখি বা পাই? পরিবারের কাছ থেকে। এরপরে কি আমরা শিক্ষকের কাছ থেকে তা অর্জন করে থাকি বা শিক্ষক আমাদের মধ্যে কি তা আস্তে আস্তে দিয়ে থাকেন। তো সেজন্যই বলা হয়েছে যে দেখো এখানে যে বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন? সৌজন্যতা বললেন। অর্থাৎ বাদশাহ আলমগীরের কথা হচ্ছে একজন শিক্ষার্থী বা যে ছাত্র তার শিক্ষককে সম্মান করতে পারবে না, সে কিভাবে এক দেশের সুনাগরিক হয়ে উঠবে বা তার মধ্যে কিভাবে নৈতিকতা বোধ বা মূল্যবোধ তৈরি হবে। এই জন্য কিন্তু প্রথম প্রশ্নটাই করেছিলেন সৌজন্যতা কি কিছু শিখিয়াছে। তো বুঝতে পারছো কি প্রশ্নটি করেছিল? আজকে পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করছি। শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুভাবে প্রশ্ন হতে পারে, পরীক্ষায় আসতে পারে। এই কবিতাটি দিয়ে তোমার পাঠ্য বই ভিত্তিক অনুচ্ছেদ থাকে না, ওখানে কিন্তু তোমাদের যদি তোমরা দেখো প্রশ্নপত্র কাঠামো বিভাজনে কিন্তু দেয়াই আছে পাঠ্য বইয়ের যে কোনো গদ্য বা কবিতা বা ছড়া থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হবে, অর্থাৎ অনুচ্ছেদ যেটা বলি প্রথমে যেটা থাকে। এছাড়াও আরেকটা হয়ে থাকে কবিতা অংশ থেকে প্রশ্নোত্তর। তো শিক্ষাগুরুর মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে। বুঝতে পারছো? এরপরে দেখো যেটা আছে, শিক্ষক কি বলে বাদশার সুনাম করলেন। আমি কিন্তু ক্লাসে তোমাদের বলেছি শিক্ষক কি বলে বাদশার সুনাম করলেন। সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। একটু 2 নম্বরের প্রশ্ন হতে পারে, তুমি চাইলে এটাকে ব্যাখ্যা করে লিখতে পারো। এই ঠিক আছে। তো দেখো আমরা প্রশ্নোত্তর পড়লাম, এখন আমরা মূল ভাব নিয়ে কথা বলবো। মূল ভাব ইতিমধ্যে আমি একটু বলেছি যে কবিতাংশ থেকে মূল ভাব আসবে। বইয়ের যে কোনো 6 বা 8 লাইন তোমরা পড়ে রাখবে, সেখান থেকে মূল ভাব চাইলে সেই কবিতা অংশের আলোকে মূল ভাব লিখবে।
মনে থাকবে? আর মূল ভাব লেখার জন্য আরেকটি ছোট টিপস তোমাদের বলে দিই। এটা আসলে টিপস না, এটা তোমাদের করা উচিত, আমি মনে করি এটা তোমাদের করা উচিত। দেখো, প্রতিটি কবিতার আলোকে কিন্তু পাঠ্য বইয়ের কবিতার পরে দেখবা পাঠ্য বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে কবিতার মূল ভাবটি লেখা থাকে। তোমরা যদি বুদ্ধিমান হও, যে বললাম না একদিন, অল্প পড়েও কিন্তু বেশি নম্বর পাওয়া সম্ভব, সেক্ষেত্রে তোমরা কি করবে, সেই কবিতার মূল ভাবটা খুব ভালোভাবে পড়বে, কয়েকবার পড়লে তুমি লিখতে পারবে। বুঝতে পারছো? তো দেখো, আমরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পাঠ করেছি, শব্দার্থটির মধ্যে দেখেছি, প্রশ্ন উত্তর দেখেছি, মূল ভাব। এখন আছে আমি এখান থেকে কিছু বিপরীত শব্দ তোমাদেরকে বলে দিব। আসলে বইয়ের পিছনেই দেয়া আছে 7 নম্বরে, তোমরা যদি বইটা দেখো 84 পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে। সবাই 84 পৃষ্ঠা খোলো। 84 পৃষ্ঠায় আছে 7 নম্বরে বিপরীত শব্দগুলো ঠিক মতো সাজায়, অর্থাৎ বইয়ে উলট পালট করে দেয়া আছে। বই উলট পালট করে দেয়া আছে, আমি বোর্ডে সুন্দর করে সাজিয়ে লিখেছি। বড়, ছোট, দেখছো? সবাই দেখবে। মান, অপমান, যশ, যশ, অপযশ, যশ, অপযশ, অর্থাৎ সবাই একটু দেখে রাখো। এটা তোমরা আয়ত্ত তো করবেই, ইতিমধ্যে তোমরা এগুলো পড়েছো, তাও পাঠ্য বইয়ে দেয়া আছে, তোমরা প্রতিটা জিনিসই পড়ে যাবে। বিষাদ, হর্ষ, বিষাদ, হর্ষ খুবই গুরুত্বপূর্ণ একটি বিপরীত শব্দ, এটা কিন্তু এসেছিল। বিষাদ, হর্ষ। সবাই ভাবতো কি যে বিষাদ, আর একটা আছে শয়ে ব ফলা আকার দ, বিষাদ, ওইটার বিপরীত শব্দ কিন্তু সাদ, স ব ফলা আকার দ। এটা কিন্তু মূর্ধন্য স, দেখো মাঝখানে কিন্তু মূর্ধন্য স, বানানটা যদি খেয়াল করো, ব রস্বইকার মূর্ধন্য স আকার দ, বিষাদ। এই বিষাদ যখন আসবে অবশ্যই বিপরীত শব্দে আমাদের হর্ষ লিখতে হবে। অর্থাৎ প্রশ্ন পেই এমন হয়েছিল গতবার, এই বছরের আগের বছর এই শব্দ বিপরীত শব্দটি এসেছিল, বাচ্চারা তো শিক্ষার্থীরা তো প্রশ্ন পেয়ে মহা খুশি, কমন পড়েছে, লিখে দিয়ে এসেছে স্বাদ। আসলে কিন্তু স্বাদ না, ওই যে প্রশ্ন ঠিক মতো পড়ে না, প্রশ্ন পাওয়ার পর আগে ভালোভাবে পড়ে পরে উত্তর করতে হবে। বিষাদের বিপরীত শব্দ হর্ষ। তারপরে দেখো উন্নত, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিপরীত শব্দ। উন্নত, উন্নত কি লিখেছি? অবনত, উন্নত, অবনত। তারপরে এটা তো সহজ, পারো না তোমরা? সকাল, বিকাল, সকাল, বিকাল। আসো, আমরা অনেক কিছু পড়লাম, তাই না? কবিতাটি পাঠ করে শোনালাম, তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছো, আমার বিশ্বাস তোমরা দেখেছো, শব্দের অর্থ জেনেছো, নতুন শব্দের অর্থ পড়েছো, বিপরীত শব্দ দেখলাম, প্রশ্ন উত্তর পড়লাম, মূল ভাব পড়লাম। তো আরেকটি জিনিস আছে, সেটা কেন বাদ যাবে বলো তো? পড়ে ফেলি, চলো। 3 নম্বরে পাঠ্য বইয়ের 3 নম্বরে দেয়া আছে 83 পৃষ্ঠায় শূন্যস্থান পূরণ। এটা কিন্তু খুব মজা, তোমরা যখন ক্লাসে যখন তোমাদের আমি পড়াই তখন কিন্তু তোমরা খুবই আগ্রহ সহকারে কিন্তু তোমরা এটা খেয়াল করো। তো দেখো, আমরা আজকেও সেটা করি। পিতার ড্যাশ শূন্যস্থানে দেয়া আছে, পিতার ড্যাশ হাতে রেখে পুত্র দোয়া চাইলো, কি হবে? পিতার চরণ হাত রেখে পুত্র দোয়া চাইলো। খ, বর্ষাকালে প্রবল কি হয়? ড্যাশ বর্ষণ হয়, বাড়ি বর্ষণ হয়। আগের দিনে হাতি ঘোড়া চড়ে ড্যাশ শিকারে যেতেন, কে শিকারে যেতেন? কুমার। উজির বাদশাকে কি করলেন বলতো? কুর্নিশ করলেন। কুর্নিশ নিয়ে বলি নাই মাত্র? হ্যাঁ, ওভাবে মনে রাখবে। কুর্নিশ নিয়ে কি বলেছিলাম? কুর্নিশ শব্দের অর্থ কি? মাথা নত করে অভিবাদন করা। আলমগীর ড্যাশ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক, অর্থাৎ শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক। অন্যায়ের কাছে কখনো শির নত করব না, অন্যায়ের কাছে আমরা কি কখনো শির নত করব না, আমরা কেউ কখনোই করব না, মনে থাকবে? তো আসো, আমরা আজকে বাড়ি কাজে যাব। বাড়ি কাজে যাওয়ার আগে তোমাদের সেই ছোটবেলায় আবার ফিরিয়ে নিয়ে যাই। ছোটবেলায় আম্মুর সাথে অনেক ছড়া পড়তে না? আজকে একটি ছড়া তোমাদেরকে আমি পাঠ করে শোনাতে চাই, শুনবে?
চলো আজকের ক্লাসে আমরা পণ করব যে আমরা কি করব, আমাদের জীবনটাকে ফুলের মতো করে গড়ব। তো সবাই আমার সাথে একসাথে বলো তো, তোমরা আজকে ক্লাসে নেই। সত্যি ক্লাসটা যখন আমরা করাতে আসি খুবই খারাপ লাগে এবং খুব মানে ফাঁকা ফাঁকা লাগে, মানে ভালো লাগে না এক কথায়। কিন্তু কিছু তো করার নেই, আমাদের সবাই তো বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, তাই না? তাই কিন্তু আমরা সবাই ঘরে আছি এবং তোমরাও ঘরে থাকবে। চেষ্টা করবে ঘরে থেকে যতটুকু পড়াশোনা করা যায়, তোমরা চাইলেই কিন্তু তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে পারো। তো আজকে এই জন্যই তোমাদেরকে একটি পণ করাবো। তোমরা সবাই প্রস্তুত আছো? আচ্ছা দেখো, এই করিনু পণ মোরা, এই করিনু পণ, ফুলের মতো গড়ব মোরা মোদের এ জীবন। তাহলে কি পণ কি করেছো আমার সাথে? তোমরা কি করবে? তোমাদের জীবনটাকে ফুলের মতো গড়ে তুলবে। আর ফুলের মতো গড়ে তোলার জন্য কিন্তু কি অভিভাবক অর্থাৎ বাবা মায়ের কথা শোনার কোনো বিকল্প নেই এবং শিক্ষকের কথা মনোযোগ সহকারে শুনতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে কি জীবনটা ফুলের মতো গড়ে উঠবে। এবং সর্বোপরি কি হয়ে উঠবে তোমরা? একজন নৈতিকতা সম্পন্ন, নৈতিকতা বোধ, মূল্যবোধ সম্পন্ন একজন মানুষে অর্থাৎ সুনাগরিক তোমরা পরিণত হবে। বুঝতে পারছো? আমরা কিন্তু আস্তে আস্তে কি সবাই সুনাগরিকে অর্থাৎ তোমাদেরকে আমরা চেষ্টা করছি কিভাবে আগামী দিনে প্রজন্ম হিসেবে তোমাদেরকে গড়ে তুলে দেয়া যায়। তো আমরা আজকে বাড়ি কাজে যাব। ক্লাস আজকে যা তোমাদেরকে দেখালাম শিক্ষাগুরুর বর্ষ থেকে, এটাই তোমরা দেখবে। বাড়ি কাজে কিছু বিষয় তোমাদেরকে আজকে দিব। ও আরেকটি কথা তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু মনে আছে আমি তোমাদের 10টি রচনা দিয়েছিলাম। প্রতি ক্লাসে কিন্তু সেই রচনার কথা মনে করিয়ে দিই, অর্থাৎ রচনাগুলো তোমরা পর্যায়ক্রমিক ভাবে সুন্দরভাবে খাতায় লিখবে এবং সাজাবে, যাতে তোমাদের কি পরীক্ষার আগে কোনো অসুবিধে না হয়। তো আজকে একটি রচনার কথা বলবো, এটা তোমাদের আমি দিয়েছি। তোমার প্রিয় শিক্ষক, শিক্ষাগুরুর মর্যাদা, ওই যে বললাম না পঞ্চম শ্রেণীতে কি পাঠ্য বইয়ের আলোকে এসে থাকে, আর বাহিরেও কিছু আসে, সেটাও দিয়েছি রচনা। তো শিক্ষাগুরুর মর্যাদার আলোকে তোমার কি মনে হয় কি রচনা আসবে? তোমার প্রিয় শিক্ষক। অবশ্যই রচনাটি খাতায় তোমরা তৈরি করবে এবং মুখস্থ করবে। এবং কি আমি এটা বাড়ি কাজ দিব আজকে। তো চলো আমরা আজকে বাড়ি কাজে চলে যাই। সবাই আবারও খাতা নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। প্রথম যে বাড়ি কাজটি দেখো, শিক্ষাগুরুর মর্যাদা কবিতায়, শিক্ষাগুরুর মর্যাদা কবিতার যে কোনো 6 বা 8 লাইন থেকে মূল ভাব তৈরি করবে। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার যে কোনো 6 বা 8 লাইন থেকে মূল ভাব তৈরি করবে। যে কোনো, এটা তুমি যত আস্তে আস্তে লিখবে বা সে আম্মুকে বলবে বা যেই থাকে বলবে যে আমাকে একটু দাগিয়ে দাও, 6 বা 8 লাইন থেকে লিখে দেখাবে। বুঝতে পেরেছো? আর বাড়ি কাজগুলো তো করে রাখবে, স্কুল খুললে পর্যায়ক্রমিক ভাবে দেখে নিব। 2 নম্বরে বাড়ি কাজটি নিয়ে নাও। তোমার শিক্ষকের প্রতি তুমি কি দায়িত্ব পালন করবে? তোমার শিক্ষকের প্রতি তুমি কি দায়িত্ব পালন করবে? 3টি বাক্যে তা লেখো। এই যে বললাম না যোগ্যতা ভিত্তিক কিছু প্রশ্ন এসে থাকে, অর্থাৎ প্রতিটি গল্প বলো বা কবিতা বলো ওইটার সম্পর্কিত কিছু প্রশ্ন হয়ে থাকে। ওইটা একেবারে আননোন মানে অজানা তোমাদের, কিন্তু কঠিন কিন্তু নয়, তুমি চাইলেই বুদ্ধি খাটিয়ে লিখতে পারো। আজকে ক্লাসে অনেক বিষয় নিয়ে কথা বলেছি, সেখান থেকে 3টি দায়িত্ব কিন্তু তুমি লিখতেই পারো। আর তোমরা তো দায়িত্ব পালন করো না? তো সেটাই লিখে কি সুন্দরভাবে খাতায় রেখে দিবে। আর শেষে 3 নম্বরের যে বাড়ি কাজটি রেখেছি দেখো, তোমার প্রিয় শিক্ষক রচনাটি তৈরি করবে এবং তা কি করবে? মুখস্থ করবে। মনে থাকবে? তোমার প্রিয় শিক্ষক। তো অনেক পড়া হলো, আমরা কবিতা পাঠ করে শোনালাম, শেষে কি একটি ছড়াও বললাম, তাই না? তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর কি ভালোভাবে লেখাপড়াটা চালিয়ে যাবে। আল্লাহ হাফেজ।